চাঙ্কুক থেকে তার নামটা কি সুন্দর করে ডাকলো। এই ডাকে কি এমন ছিল যে তের কাছে ভালো লাগা অনুভূতি হলো? এত কিছু তো চাঙ্কুকের সমস্ত ধ্যান জ্ঞান সবটাতে শুধু তেতে আবদ্ধ হয়ে আছে। তে, আমি কি তোমাকে একটা কিস করতে পারি? কেন এসেছে? চাঙ্কুক ফেরে বলল, চিন্তা করো না তে, শুধু একটা কিসই করবো, যদি পারমিশন দাও তবে। সময়টা এখন রাতের তৃতীয় প্রহর। তের ফোন হাতে নিয়ে সময় গুনছে চাঙ্কুক কখন তাকে ফোন দিবে। এই ফোনটি গতকাল রাতে চাঙ্কুক তাকে উপহার দিয়েছে। এর আগে কখনো তে স্মার্টফোন ব্যবহার করেনি, তাই এর ব্যবহার তের জানা নেই। চাঙ্কুক গতকাল রাতে টুকটাক শিখিয়ে দিয়েছে এবং প্রয়োজনে কিছু অ্যাপস নামিয়ে দিয়েছে। আজ সকাল ভোরবেলার দিকেই চাঙ্কুক কর্মস্থলে ফিরে যায়। যাওয়ার পূর্বে থেকে বলে যায় নিজের খেয়াল রাখতে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে। চাঙ্কুক রাতের দিকে সময় পেলে তাকে কল দিবে। চাঙ্কুক যাওয়ার সময় তার চোখ দিয়ে অশ্রুর বর্ষণ নামতে চাইছিল, কিন্তু তে অশ্রুর বর্ষণ হতে দেয়নি। নিজের খুব কষ্ট করে শক্ত রেখেছে সে। তবে চাঙ্কুক যাওয়ার পরে শূন্য ঘরটার দিকে তাকাতে নিজেকে আর শান্ত রাখতে পারল না তে। ঝুম বৃষ্টির ন্যায় তার চোখ দিয়ে অঝরে অশ্রু নামতে লাগলো। নিজেকে বিন্দুমাত্র আটকানোর প্রয়াস করলো না তে। কান্না করতে করতে একসময় ঘুমিয়ে যায়। শাশুড়ি মায়ের ডাকে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই বুঝতে পারে বেশ বেলা হয়ে গিয়েছে। গোসল সেরে নামাজ পড়ে খেতে চাইতে, এরপর শাশুড়ির সাথে গল্প করে সময় কাটিয়ে দেয় সারাটা দিন। সারা বিকেল শাশুড়ির সাথে সময় কাটায়। এরপর সন্ধ্যা তার শ্বশুর কর্মস্থল থেকে ফিরে এসে শ্বশুর শাশুড়ি দুইজনের সাথে সময় কাটায় তে। রাতে খাওয়া দাওয়া করে সে রুমে আসে। এর মধ্যে একটাবারও চাঙ্কুক তার খোঁজ নেয়নি। এই যে ঘরে এলো, এখন চাঙ্কুকের সাথে কাটানো মুহূর্তগুলো বারে বার মানুষ পটে ভেসে উঠছে। বুকটা মুচড়ে উঠছে তে। সে কি করে এই ঘরটাতে একা থাকবে? তার তো ইতিমধ্যে দম বন্ধ লাগছে। খুব করে ইচ্ছা করছে চাঙ্কুকের কণ্ঠস্বর শুনতে, কিন্তু সব চাওয়া কি পূর্ণতা পায়? হয়তো হ্যাঁ, নয়তো না। তবে তের ক্ষেত্রে হয়তো হ্যাঁ। তাই তো তার মনের ইচ্ছা পূর্ণ করতেই তার ফোনের শব্দটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে মেজর সাহেব নামটি ভেসে উঠেছে। অন্যদিকে তার মন খারাপ সরে গিয়ে ঠোঁটে জুড়ে প্রশান্তির হাসি বেয়ে গেল। খুশি মনে ফোন রিসিভ করে নিঃস্বরে সালাম ঠুকলো। চাঙ্কুক সালামের জবাব নিয়ে শুধালো, কেমন আছো তে? তার মন বলে উঠল, ভালো নেই। আপনাকে ছাড়া এই শূন্য ঘরে মোটেও ভালো নেই আমি। মনের কথা মনে রয়ে গেল। তে মুখ ফুটে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? ফোনের ওপাশ থেকে চাঙ্কুক বলল, ভালো। তা কি করছো তুমি? এই তো বসে আছি। আপনি? জরুরি মিটিং সেরে রুমে ফিরলাম মাত্র। সারাদিন বুঝি খুব ব্যস্ত ছিলেন, তাই না? এতদিনে পেন্ডিং কাজগুলো করতে হয়েছে। সামনে একটি বড় মিশন আছে, সেটা কমপ্লিট না হওয়া অবধি কাজে প্রচুর চাপ থাকবে। বোঝোই তো, এখানে নিজের আরামের কথা না ভেবে দেশের জন্য প্রাণপণ ছুটতে হয়। জানি। তা খাওয়া দাওয়া করেছো তে? করেছি। আপনি করেছেন? এই তো করেছি। আব্বু আম্মু কেমন আছেন? খাওয়া দাওয়া করেছেন তারা? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছেন। এই তো এতক্ষণ আব্বু আম্মুর সাথেই ছিলাম, কিছুক্ষণ আগেই রুমে এলাম। ও আচ্ছা, তো ঘুমাওনি কেন? বেশি রাত জাগা কিন্তু ভালো না। জলদি জলদি ঘুমিয়ে পড়ো, আর সকাল সকাল উঠে পড়বে, তবেই না শরীর আর মন দুটোই ভালো থাকবে। তার গলার স্বর খাদে নামিয়ে বলল, আপনি বলেছিলেন রাতে কল দেবে, তাই আর কি। ওপাশ থেকে চাঙ্কুকের এক তপ্ত শ্বাস ফেলা আওয়াজ শোনা গেল। চাঙ্কুক একটুখানি চুপ থেকে বলল, আগামীকাল থেকে আরো বেশি ব্যস্ত থাকবো তে, তাই সময় করে ফোন না দিতেও পারি। রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে। আমি কল দেওয়ার হলে এর আগেই দেব, আর যখন দেখবে 11টা পার হয়ে গিয়েছে কল দেনি, তখন বুঝে নিও সেদিন আর কল দিব না। তাই আমার অপেক্ষা না করে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তবে এখন ঘুমাওতে। তার কান্না পেল। সবাই তো কল দিয়েছিল নি, 2 মিনিটও হতে পারেনি ফোন রেখে দিচ্ছে। তেজ যে কথা বলার বেশ তেষ্টা পেয়েছে। এত জলদি কি এই তেষ্টা মিটবে? মিটবে না তো। আচ্ছা, অপর পাশের লোকটা কি আজ তার মনের ইচ্ছা পড়তে পারছে না, নাকি দূরে গিয়েছে বলে তার কদর কমে গিয়েছে? তার ছোট্ট মনে অভিমান জমলো। অভিমানের প্রকল্পে বলল, ঠিক আছে রাখছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। খট করে ফোনটা রেখে দিল। চাঙ্কুককে আর কিছু বলার সুযোগ অবধি দিল না সে। ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে ফোন স্ক্রিনে অনিমেষ তাকিয়ে রইল তে। ভাবলো এই বুঝি চাঙ্কুক কল দিবে, তার অভিমান ভাঙাবে। কিন্তু না, তে আশাহত হলো। চাঙ্কুক ফোন দিল না। তবে একটি ছোট্ট মেসেজ এলো চাঙ্কুকের নাম্বার থেকে।
ঘুমিয়ে পড়ো আমার ছোট্ট অভিমানী। আজ তোমার পাশে এমন কেউ নেই যার হাতের মুঠিতে বা যার আঙুল ধরে তুমি ঘুমিয়ে পড়বে। একা একা ঘুমানোর অভ্যাস করো প্রিয়। এই ছোট মেসেজটুকু পড়ে তার বুকে ধুকপুক করে উঠলো। তার মানে এই যে জাঙ্কুকের হাতের আঙুল ধরে ঘুমাতো, সেটা জাঙ্কুক টের পেত। সে যেন লজ্জায় মেয়ে হয়ে গেল। আচ্ছা, লোকটা যদি তের সামনে থাকতো এই মুহূর্তে, তাহলে তের কি অবস্থা হতো আল্লাহ জানে। তাহলে হয়তো তের চোখ তুলে তার দিকে তাকাতে পারতো কি? কেটে গেল আরো দিন 5। জাঙ্কুক চলে গিয়েছে সপ্তাহখানেক হতে চলল। সে রাতের পর থেকে জাঙ্কুক একটিবারের জন্য থেকে ফোন দেয়নি। মাঝে একদিন শাশুড়িমায়ের ফোনে মিনিট 2-1-এর জন্য ফোন দিয়েছিল তিনি। তখন কয়েক সেকেন্ডের জন্য তিনি জাঙ্কুকের সাথে কথা হয়েছিল। সে জানিয়েছিল সে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে, ফোন দেওয়ার সময় অব্দি পাচ্ছে না সে। মনে মনে বেশ অভিমান জমায়। প্রতি রাতে কান্না করতে করতে ঘুমায় সে। তার এমন মন খারাপ দেখে শ্বশুরমশাই তাকে বেশ কয়েকটি উপন্যাস বই এনে দেয়, যাতে বই পড়ে সময় কাটিয়ে তার মনটা ভালো হয়ে যায়। তে অবসময় বই পড়ে, শাশুড়ির হাতে হাতে টুকটাক কাজ এগিয়ে দেয়, শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটায়। তবে চাই করে দিন কাটায় না কেন, এই যে রাতের প্রহরে সে একাকিত্বে ভোগে। রাতের সময়টা যেন আর কাটতেই চায় না। একাকিত্ব এসে তের ছোট্ট মনটাতে আঁচড় কাটে। মনে মনে জাঙ্কুকের নামে বেশ অভিমান ঢোকে। তারপর তে নিজের ছোট্ট মনটিকে বোঝায় জাঙ্কুক যেখানে চাকরি করে সেখানে সে ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে বুঝলো তার মনটা যে বুঝতে চায় না। না ছিল জাঙ্কুকের সাথে পূর্বের সম্পর্ক, না ছিল পূর্বের পরিচিতি। অথচ 3 দিনের এই অল্প পরিচয়তে স্বামী নামক মানুষটার জন্য তার মন পড়ে। তে আজ ঘর গুছাতে গিয়ে একটা নতুন ডায়েরি পেল, সাথে কলমও ছিল, যেটার প্রথম পেজে সুন্দর করে জীবন জাঙ্কুক লেখা আছে। এছাড়াও পুরো ডায়েরিটি সাদা ফকফকে, কলমের কালি কোনো আঁচড়ই নেই। তে ভাবলো তার সকল অজ্ঞাত কথাগুলি সেই ডায়েরিতে টুকে রাখবে, কিন্তু যার ডায়েরি তার থেকে তো অনুমতি নেওয়া লাগবে। এই গত 2 দিনে তে জাঙ্কুকের সাথে কোনো প্রকারে কথা বলছে না। যখন দেখে জাঙ্কুক মিনিট খানেকের জন্য তার শাশুড়ি মাকে ফোন করেছে, তার সাথেও ওই কয়েক সেকেন্ড কথা বলবে, তখনই তে কাজের বাহানা দিয়ে এড়িয়ে যেত, কথা বলতো না। কিন্তু এখন তো কথা না বলে আর পারছে না। তাই হাজারটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে জাঙ্কুকের নাম্বারে ফোন লাগালো। কয়েক রিঙে হতেই জাঙ্কুক ফোন ধরে ব্যস্ত কণ্ঠে বলল, বলো। আপনার ড্রয়ারে একটি ডায়েরি পেয়েছি, সেটা কি আপনার খুব বেশি প্রয়োজন? না, মানে আমি কি সেই ডায়েরিটি ব্যবহার করতে পারি? সমস্যা নেই তে, তুমি ওই ডায়েরিটা কাজে লাগাও, আমার লাগবে না ওটা। ধন্যবাদ। আর কিছু বলবে? না, ঠিক আছে, আমি রাখছি, তবে মিটিং আছে। জাঙ্কুক ফোনটি রেখে দিল। তের অভিমান হলো, কিছু বলল না। এই কয়েকদিনে যেন এসব নিজেকে বেশ অভ্যস্ত করে নিতে চাইছে তে। উঠে যে ডায়েরিটি হাতে নিল, সাথে কলমটিও নিল। এরপর পেছনে এসে বসলো তে। ডায়েরির প্রথম পেজটা জাঙ্কুকের লেখার নামটিতে আলতো করে হাতে ছুঁয়ে দিল। এরপর জাঙ্কুকের নামের পাশে গুটি গুটি অক্ষরে নিজের নামটি লিখলো, তবে নিজের পুরো নাম লিখলো না সে। জাঙ্কুকের দেওয়া ডাক নামটি লিখলো তে। এরপর অপর পৃষ্ঠা থেকে তারিখ এবং সময় দিয়ে লেখা শুরু করলো। প্রিয় স্বামী, আপনি তো ছিলেন অপরিচিত, অবগত এক ব্যক্তি, তবে কেন এত অল্প দিনের আলাপে হয়ে গেলেন আমার হৃদয় রাজত্বকারী? আপনার জন্য জমিয়ে রেখেছি অবগত কিছু অভিমান, কবে দেখা দিয়ে ভাঙাবেন সেই মান? এইটুকু বলে সে ডায়েরিটি বন্ধ করে তার বালিশের পাশে রাখলো। এরপর ঘরের আলো নিভিয়ে স্বপ্নগুলো জ্বালিয়ে পিছনে এসে নিজের বালিশে মাথা রাখলো। এরপর পাশ থেকে টেনে নিল জাঙ্কুকের বালিশটি, যেটা কিনা ঠাঁই পেল তের বুকে। বালিশটি জড়িয়ে ধরে সে ঘুমানোর চেষ্টা করলো। জাঙ্কুক যাওয়ার পর থেকে সে এমনটাই করে আসছে। এই বালিশটিতে জাঙ্কুকের চুলের সুবাস লেগে আছে, যা কিনা তের নাশা রঙে পৌঁছালো মনে হয়। জাঙ্কুক তার পাশে আছে। জাঙ্কুককে অনুভব করতে করতেই ঘুমের শহরে তে পাড়ি দেয়। আবার কখনো বা জাঙ্কুককে অনুভব করতে করতে চোখে জল ফেলে। এই তো এমন ভাবে কাটছে তের দিনকাল। সময় নদীর স্রোতের মতো প্রবাহিত, সময় থেমে থাকে না, সে চলতে থাকে তার মতো করে। সময়ের সাথে সাথে মানুষের জীবনও চলতে থাকে, কেউ কারোর জন্য থেমে থাকে না। তেমনই ভাবে তার জীবনও থেমে নেই। সে নিজেকে যথেষ্ট সংসার করে নিয়েছে। এখন আর জাঙ্কুকের সাথে কথা না হলেও সংসারের টুকিটাকি কাজ, শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটানো, তারপর উপন্যাস বই পড়ে তার সময় কাটছে। জাঙ্কুক সপ্তাহে একদিন ফোন করে, সবার সাথে অল্প কিছুক্ষণ করে
কথা বলে। এছাড়া কারোর সাথে তেমন কথা হয় না। সে তার কর্ম নিয়ে বেশ ব্যস্ত থাকে। সে এখন নিজেকে বোঝাতে শিখেছে জাংকুক চাইলে সময় দিতে পারবে না তাকে। এর উপরে থাকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে, সেখানে মাঝে মাঝে নেটওয়ার্কে বেশ বেগ পোহাতে হয়। সব মিলিয়ে সে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছে। এই তো কলেজে ভর্তি হলে সময়টা আরো ভালোভাবে কেটে যাবে তার, তখন সেও ব্যস্ত হয়ে পড়বে। রেজাল্ট দেবে আগামীকাল, সেটা নিয়ে তার চিন্তার শেষ নেই। রেজাল্ট ভালো করবে কিনা সে চিন্তা করে সে, যেহেতু আগামীকাল দুপুরে রেজাল্ট দেবে সেহেতু চিন্তায় আজ রাতে তার ঘুম আসবে না। চিন্তায় চিন্তায় রাত কেটে যাবে। এর সংসার জীবনে গত হয়েছে মাস তিনেক। এই 3 মাসের জাঙ্কুকে দেখা নেই। অবশ্য সপ্তাহে যেদিন জাঙ্কুক একবার করে কল করে সেদিন ভিডিও কল দেয় জাঙ্কুক। সে প্রায় বলতে ইচ্ছা করে কবে আসবেন আপনি, কিন্তু আড়ষ্টতা কাটিয়ে বলে উঠতে পারে না তে। সময়টা এখন মধ্যরাত, ঘড়ির কাঁটা এখন 1টা পেরিয়ে 2টো ছুঁই ছুঁই। জাঙ্কুক তার ক্লান্ত শরীরে মাত্র তার কোয়ার্টারে ফিরেছে। কোয়ার্টারে ফিরে এসে আগে একটা লম্বা শাওয়ার নিল। রুমে আসতে যেন জাঙ্কুকের ক্লান্ত শরীরটি একটুখানি বিশ্রাম করছে, কিন্তু জাঙ্কুকের হাতে ওইটুকু সময় নেই। আগামীকাল ভোরে একটা মিশনে এক্সিকিউট করতে হবে। এখন তার জরুরি কিছু ফাইল চেক দিলে তারপর গিয়ে জাঙ্কুক রেস্ট নিতে পারবে। জাঙ্কুক তার শরীরের ক্লান্তি কাটানোর জন্য রান্নাঘরে গিয়ে ঝটপট করে 1 কাপ কফি বানিয়ে নিল। কফিটা খেতে খেতে ফাইল চেক দিল জাঙ্কুক, পাশাপাশি কিছু নোট করেও রাখলো। অতঃপর ডিনার সেরে বিছানায় এলো। ফোনের দিকে নজর যদি মনে হলো তের সাথে তার কথা বলে নেওয়া উচিত। আগামীকাল তার তের রেজাল্ট বেরোবে। এই চিন্তায় যে মেয়েটি জেগে থাকবে সেটা জাঙ্কুকের জানা আছে। আগামীকাল জাঙ্কুক বেশ ব্যস্ত থাকবে, আর যেখানে যাবে সেখানে নেটওয়ার্কের অবস্থা প্রশংসনীয়। তাই হয়তো আগামীকাল আর সে তের সাথে কথা বলতে পারবে না। তাই ভাবলো আজ একটুখানি কথা বলে অভয় দেওয়া যাক তাকে। যেই ভাবনা সেই কাজ। জাঙ্কুক ফোন করে। তের নাম্বারে ফোন বাজলো। 2বার রিং হতে হতেই ওপাশ থেকে ফোনটি রিসিভ হওয়ার আওয়াজ শোনা গেল। জাঙ্কুক হ্যালো বলতে তে সালাম দিল। জাঙ্কুক বলল, কি ব্যাপার তে, এখনো ঘুমাওনি? না, মানে ঘুম আসছে না। কেন? রেজাল্ট নিয়ে টেনশন হচ্ছে? এত টেনশনের কি আছে? এক্সাম তো দিয়েই ফেলছো, এখন টেনশন করে কোনো লাভ হবে কি? রিল্যাক্স থাকো তে, এত টেনশন করো না। টেনশন আবার করতে হয় নাকি? এটা তো অটোমেটিক এসে পড়ে। ভুল বলছো তে, মানুষ তার মনকে যেদিকে দিক নির্দেশন করে দেবে মন সেদিকেই যাবে। তুমি যদি তোমার মনকে বোঝাও চিন্তা করতে, তবে সেও চিন্তা করবে। তুমি যদি এখন তোমার মনকে বোঝাও শান্ত থাকতে, তবে সেও শান্ত থাকবে। মানুষ মূলত তার মনকে পরিচালনা করে। তাই আমার কথা শোনো, তুমি নিজেকে শান্ত রাখতে, অযথা চিন্তা করো না, সব ভালো হবে। তে নিশ্চুপ রইল। মনকে বোঝানো যুদ্ধ থেকে কম কিছু না কিন্তু তে। জাঙ্কুক শান্ত কণ্ঠে বলল, আর সে যুদ্ধে তোমাকে জয়ী হতেই হবে। হ্যাঁ, হতে তো হবেই। একজন বীরের বউ বলে যে কথা। এর এই কথায় জাঙ্কুক ওপাশ থেকে ঠোঁট চেপে হাসলো। অডিও কলে থাকাতে সে দেখতে পেল না সেটা। জাঙ্কুক বলল, তো ডিনার করেছো? আপনি? এই তো করলাম। আব্বু আম্মু কেমন আছে? ওনাদের শরীর কি ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, রেজাল্ট দেবে কখন তাহলে? কাল দুপুরে। শুনুন ম্যাডাম, বলুন। কালকে একটু আমি আমার আব্বুর বাসায় যাব, সেখান থেকে স্কুলে যাব। রেজাল্ট তো ঘরে বসে দেখা যাবে তে। তা যাবে, কিন্তু স্কুলে গেলে বন্ধু বান্ধবীদের সাথে দেখা হবে, প্রাক্তন টিচারদের সাথেও দেখা হবে। সবাইকে কতগুলো দিন দেখা হয় না। আচ্ছা ঠিক আছে, যেও, সমস্যা নেই। আমি কিন্তু আগামীকাল ফিরবো না, পরশুদিন ফিরবো। একটা দিন চিনির সাথে সময় কাটাতে চাই, অনেক দিন হয়ে গেছে ওকে দেখি না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। শোনো, রাখছি তাহলে, ভালো থেকো তে। আর শোনোতে, চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো এক্ষুনি, নয়তো কিন্তু শরীর খারাপ করবে। আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক সংযোগ বিচ্ছিন্ন করলো। সে যে ইচ্ছা করে থেকে আগামীকালের মিশনের কথাটা বলিনি। তে অযথা তাকে নিয়ে চিন্তা করবে। জাঙ্কুক তার পার্সোনাল লাইফটা আর প্রফেশনাল লাইফটা সবসময় আলাদা রাখে। কাজ নিয়েও কখনো তের সাথে আলোচনা করে না সে, এমনকি তার আব্বু আম্মুর সাথেও না। পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটোই ভিন্ন, কোনোটার সাথে কোনোটার মিল নেই। পরের দিন সকালে আরিম সাহেব থেকে তার আব্বুর বাসায় দিয়ে আসেন। এরপর উনি ওনার কর্মস্থলে চলে যান। বাসায় কিছুক্ষণ থেকে দুপুরে অল্প কিছুক্ষণের পূর্বে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয় তার।
সবাই মিলে ওদের স্কুলের টিচারের সাথে দেখা করে। সেভাবেই অনেকটা সময় কেটে যায়। দুপুর 2টা বাজতে ওরা রেজাল্ট হাতে পায়। তে ভালো রেজাল্ট করছে, A+ পেয়েছে। ওর বন্ধুরাও অনেক ভালো রেজাল্ট করেছে। তে তো আনন্দে কান্না করে দিয়েছে। এই পরীক্ষার সময় তার সৎ মা আয়ু বেগম তাকে কম খাটাননি। কাজে শেষ করে পড়তে হতো তাকে, ঠিক মতো পড়তেও দেয়নি তাকে। এত কিছুর মাঝেও সে এতটা ভালো রেজাল্ট করেছে, তাতে তে কোটিবার শুকরিয়া জ্ঞাপন করছে। বাসায় এসে তার রেজাল্টের খবর সবাইকে জানিয়েছে। সবাই খুশি হলেও তার সৎ মা আয়ু বেগম খুশি হননি। সেটাতে বেশি বুঝতে পেরেছে। তে তার শাশুড়ি মা জিন বেগমকে ফোন করে জানিয়েছেন। জিন বেগম শুনে খুব খুশি হয়েছেন। এরপর তার শ্বশুর আব্বুকে জানিয়েছেন। RM সাহেব তো বেশ খুশি হয়েছে। তাই ভেবেছিল জাঙ্কুককে ফোন করবে, পরে ভাবলো জাঙ্কুক তো ওই সময় কোয়ার্টারে থাকবে, তাই ফোন না করলেও মেসেজ করে জানিয়ে দিব। সারাদিন কাটলো অপেক্ষায় অপেক্ষায়, তবুও জাঙ্কুক কল দিল না। তে ভেবেছিল জাঙ্কুক মেসেজ দেখলেই কল দিবে তাকে, কিন্তু জাঙ্কুক এখনো পর্যন্ত মেসেজ অব্দি দেখিনি। বিরাটের মনটা বেশ খারাপ হয়ে গেল। তে ভেবেছিল আজকে তার বাবার বাসায় থাকবে, কিন্তু এখন আর এখানে ভালো লাগছে না। জিন বেগম আর RM সাহেবকে সে মিস করছে। সন্ধ্যার পরে তে RM সাহেবকে ফোন করে জানালো তাকে এসে যেন নিয়ে যেতে। RM সাহেব বলেছেন এসে নিয়ে যাবে। তে অতটুকু সময় জেনির সাথে কাটালো। অনেকদিন পর জেনি তেকে পেয়ে খুব খুশি হয়েছে। চলে যাবে শুনে তার মন খারাপ করছে, কিন্তু কিছু করার নেই। তে যেহেতু বলেছে চলে যাবে, সে তো চলে যেতেই হবে, কেউ আটকাতে পারবে না তাকে। রাত 8টার দিকে RM সাহেব এসে তেকে নিয়ে চলে গেলেন। তে জিয়ন ভিলা এসে কিছুক্ষণ শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটালো। বৌমা A+ পেয়েছে। সেই খুশিতে RM সাহেব মিষ্টি আনলেন, নিজের হাতে করে তেকে মিষ্টি খাওয়িয়ে দিলেন। অথচ তের বাবার এই কাজটি করার কথা ছিল, তিনি এইসব কিছুই করলেন না। আসলে আসলে মানুষ পরিবর্তনশীল। তের যখন মা ছিল তখন তার বাবা কতই না আদর করতো তাকে। মা মারা যাওয়ার পরেও বাবা আদর করতেন, কিন্তু তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকে তাকে আর আদর করতেন না। তার সৎ মা আর জেনিকে নিয়ে তার এখন সময় কাটে। জেনিকে আদর করে সেটা নিয়ে তের মোটেও দুঃখ নয়, কারণ জেনি মেয়েটার যে তার বাবার আদর পাওয়ার দরকার, বাবা কখনোই ওকে বুঝতে দেয়নি যে যিনি জন্মগত পিতা তের বাবা নন। তার সৎ মায়ের প্রথম ঘরের সন্তান জেনি। জেনির বাবা বাইক অ্যাক্সিডেন্টে মারা যান। জেনি তখন বেশ ছোট। তার সৎ মা আয়ু যখন তার বাবাকে বিয়ে করলো তখনও জেনি বেশ ছোট। সে ছোট্ট জেনি যেন তের খেলার সাথী হয়ে উঠলো। তাই জেনিকে তের বাবা আদর করলেও সেসব নিয়ে তের কখনো খারাপ লাগে না, কিন্তু খারাপ লাগে তখনই বাবা নিজের মেয়েকে অবহেলা করেন, আদর করেন না, যেন নিজের বোঝা মনে করেন, অথচ তিনি তের জন্মদাতা। সেসব ভেবে তের বেশ মন খারাপ হলো। মন খারাপ যেন আজ তের আষ্টে পৃষ্ঠে ধরেছে। একথা জাঙ্কুক তার কোনো খবর নিল না। অন্যদিকে এসব পূর্বের কথা মনে পড়ে আরো খারাপ লাগছে তের মনটা। তে যে নিজের রুমে শুয়ে পড়লো। তাতে খাওয়ার সময় হলে জিন বেগম থেকে ডাকলেন খাওয়ার জন্য, কিন্তু তে বলল খাবে না সে। জিন বেগম জোর করে উঠিয়ে নিজের হাতে করে তাকে খাইয়ে দিলেন। তারপর তে রুম থেকে চলে গেলেন। জিন বেগম যাওয়ার পরে তে ফোন চেক করলো। জাঙ্কুক মেসেজ সিন করে রেখে দিয়েছে, কোনো রিপ্লাই দিনি। এবার তে যেন কান্না পেল, সাথে অভিমানও তরতর করে বাড়তে লাগলো। তে মন খারাপ করে ফের ঘুমানোর চেষ্টা করলো এবং সফল হলো সে। আসলে মন খারাপের সাথে সাথে যেন মানুষের ঘুমও বেড়ে যায়, আর মন খারাপের সময় আসায় এই ঘুমই মন খারাপের ভ্যানিশ করে দেয়। তখন গভীর রাত, তের বেশ শিশির অনুভব হচ্ছে। তে ঘুমের মাঝে হাত পা গুটিয়ে নিল। হঠাৎ যেন কেউ তাকে চাদরের মতো আষ্টে পৃষ্ঠে ধরেছে। এখন আর তার শীত লাগছে না, কেউ যেন ইচ্ছা করে এমনটি করেছে। কারণ উষ্ণতায় তের বেশ আরাম লাগছে। আরামরা প্রকাশ করে যেন তে আরো গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। হঠাৎ করে তের মস্তিষ্ক সজাগ হলো। মনে পড়লো সে তো একা ঘুমায়, তবে কেন এই মুহূর্তে তার মনে হচ্ছে তাকে কেউ চড়িয়ে নিয়েছে। তে চট করে চোখ মেলল। পাশে কারো উপস্থিতি টের পেল সে। সে সত্যি দেখলো তার শরীর কম্বলে পেঁচানো, বলিষ্ঠ একটা হাত তার পিঠের উপরে। এক মুহূর্তে যেন তার ঘুম কেটে গেল। তার মস্তিষ্ক কিছু চিন্তা না করে হয় চিৎকার করে দিতে যাবে, এমন সময় বলিষ্ঠ হাতটি তার মুখে চেপে ধরে বলল, আরে আরে কি করছো তে তুমি? ভয় পেও না। এর ঘুম এবার ভালো করে ছুটে গেল। সে খেয়াল করে দেখলো এটা যে তার জাঙ্কুক মেজর সাহেব। সে অবাক হলো বটে, তার এমন মনে হচ্ছে সে নির্ঘাত স্বপ্ন দেখছে। এই যে এক্ষুনি ঘুম ভেঙে যাবে আর তে দেখবে তার পাশের জায়গাটি শূন্য হয়ে আছে। সত্যি কি তাই হবে? একদমই না। তে যা দেখছে সবই সত্যি।
এই যে জাঙ্কুকের কথা তার হুঁশ এলো। জাঙ্কুক তের মুখ থেকে হাত সরিয়ে বলল, আমাকে দেখলে সবসময় তোমার ভয় পেতে হবে নাকি? সবসময় মাথায় রাখবে তে, আমার রুমে আমি ছাড়া অসময় কেউ আসবে না, বুঝতে পেরেছো? জাঙ্কুকের কথা জবাব না দিয়ে বোকা বোকা চেহারায় করে বলল, আপনি কি সত্যি এসেছেন? জাঙ্কুক ভ্রু উঁচিয়ে বলল, বিশ্বাস হচ্ছে না?" তে দুই দিকে মাথা নাড়াতে নাড়াতে বলল, "উম, না, হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি আপনাকে নিয়ে স্বপ্ন দেখছি। প্রতিদিন রাতে যেটা দেখি তাই বিশ্বাস করতে পারছি না।" জাঙ্কুক অবাক হবার ভান করে বলল, ও তাই নাকি? আমাকে তুমি তোমার স্বপ্নে দেখো? বাবা, অসম্ভব ব্যাপার স্যাপার তো। তো ম্যাডাম, আমাকে নিয়ে কি স্বপ্ন দেখেন তা কি জানতে পারি? দেখি কোনো একদিন আপনি হঠাৎ করে এসে আমাদের সবাইকে চমকে দিয়েছেন। এই যে এখন যেমনটা দেখছি তাই তো। কোনটা সত্যি কোনটা স্বপ্ন ঠিক বুঝতে পারছি না। জাঙ্কুক এর কথা শুনে ঠোঁট চেপে হাসলো, তারপর নিজের ডান হাতখানা বাইরে দিয়ে বলল, আচ্ছা তাহলে আমার হাতটা ধরে দেখো তো, আমি কি সত্যি এসেছি নাকি স্বপ্নে এসেছি? হাত ধরবে নাকি আঙুল মুঠিতে পড়বে, কোনটাতে? আপনি স্বপ্নে এলেও এইভাবে আমাকে লজ্জা দেন, এখনো বুঝতে পারছি না। হাত বাড়ালাম তো তে, এবার ছুঁয়ে দেখো তো সত্যি এসেছে কিনা। তে কাঁপা কাঁপা হাতে জাঙ্কুকের হাতে মুঠো করে ধরলো। দেখতে পেল সে আসলেই জাঙ্কুককে স্পর্শ করতে পারছে। তার মানে সত্যি এসেছে। তে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আপনি আপনি সত্যি এসেছেন তবে? হ্যাঁ তে, সত্যি এসেছি। ভাবলাম আমার বউ তো ভালো রেজাল্ট করেছে, তাকে যে একরকম ভাবে সারপ্রাইজ দিই, তাই চলে এসেছি। কিন্তু আপনি রুমে ঢুকলেন কি করে? দরজা দিয়ে হেঁটে হেঁটে ঢুকলাম তো। আপনি কি দরজা লক করে ঘুমিয়েছিলেন ম্যাডাম? কে মনে করার চেষ্টা করলো, তারপর মনে পড়লো আসলেই তো সে আজকে দরজাটা না আটকেই ঘুমিয়ে পড়েছে। তার শাশুড়ি মা ভাত খাবিয়ে দরজা চাপিয়ে দিয়ে গিয়েছে। তারপর তাই জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, কখন এসেছেন? এসেছি তো ঘন্টার উপরে হবে। এসে মাকে ফোন করে বললাম গেটটা খুলতে, তারপর বাসায় এসে ভাত খেলাম, তারপর রুমে এলাম। ও, আপনি কি করে জানলেন আমি এই বাসাতে? আম্মু রাতের দিকে আমাকে ফোন করে অনেক বকা দিয়েছেন, বললেন মেয়েটা এত ভালো রেজাল্ট করেছে, একটাবারও কি খোঁজ নিয়েছিস? তারপর তোমার মন খারাপের কথা জানতে পারলাম, তারপর উনি সবকিছু জানালো, তখনই জানতে পেরেছি তুমি এখানে এসে পড়েছো। আর কিছু জিজ্ঞেস করার আছে কি? না হলে ঘুমাও। আচ্ছা, মেসেজ সিন করে রাখা হয়েছে কেন? সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, এরপর রাতে যখন তোমার মেসেজটা দেখি তখন খুব খুশি হয়েছি। ভাবলাম ছুটি তো পেয়ে গেছি, বাসায় গিয়ে সারপ্রাইজটা দিই, তাই আর মেসেজে রিপ্লাই দিলাম না। এই বুঝার ভঙ্গিতে মাথা নাড়ালো। জাঙ্কুক বিছানায় পিঠ এলাতে এলাতে বলল, নাও এবার ঘুমিয়ে পড়ো, ভোর হতে আরো দেরি আছে কিন্তু। তে মাথা নেড়ে এক কোণায় গুটিসুটি মেরে শুয়ে পড়লো। জাঙ্কুক ডেকে বলল, তে এইভাবে ওইদিকে চাপতে থাকলে নিঘাত বিছানা থেকে পড়ে যাবে, হাড়গোড় ভাঙবে। তে লজ্জা পেল জাঙ্কুকের কথায়। এতগুলো মাসের পর জাঙ্কুককে দেখা পেল সে, লজ্জা তো লাগারই কথা। জাঙ্কুক ফের বলল, তে ঠিক হয়ে আরাম হয়ে শো, এই নাও আমার আঙুলটা মুঠিতে পুড়িয়ে ঘুমাও। এ লজ্জা পেয়ে চোখ খিঁচল। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো। জাঙ্কুক বিড়বিড় করে বলল, কাছে থাকলে লজ্জা পাও, দূরে গেলে অভিমানে মুখ ফোলাও। কি করলে তুমি যে আমাকে ভালোবাসবে তে, সেটাই তো বুঝে উঠতে পারছি না। ভাগ্যিস জাঙ্কুকের এইটুকু কথা এর কানে অব্দি পৌঁছলো না, নয়তো সে বেচারিটি আরো লজ্জায় নুয়ে পড়তো।